নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, আজ থেকে শুরু হতে চলেছে সকল ভারতীয় ফুটবল সমর্থকদের সেই বহু প্রতীক্ষিত লিগ অর্থাৎ আইএসএল, যেখানে আজকের ওপেনিং ডেতেই ডবল হেডার ম্যাচ রয়েছে। বিকেল 5টা থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি। অপর দিক দিয়ে আজকের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আইএসএলের নবাগত দল ইন্টারকাশি এবং তারা মুখোমুখি হবে এফসি গোয়ার বিরুদ্ধে। তবে আজকের ম্যাচ চালু হওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রকাশ্যে এসে গেছে, আর সেই সমস্ত আপডেটগুলো নিয়েই এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করব। সেক্ষেত্রে তোমাদের সকলের কাছে অনুরোধ থাকলো এই ভিডিওটা তোমরা একটুও না স্কিপ করে পুরোটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মূল বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো আমরা ইতিমধ্যেই সকলেই জেনে গেছি চলতি মৌসুমের আইএসএল মোবাইলে দেখানো হবে ফ্যানকোড অ্যাপে, যেখানে ফ্যানকোড অ্যাপে খেলা দেখতে গেলে একটা নির্দিষ্ট অর্থ খরচ করে খেলা দেখতে হবে। সেক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব তারা কিন্তু ফ্যানকোড অ্যাপে টাকা পারচেস করে খেলা দেখবে। তবে যাদের পক্ষে টাকা পারচেস করে মোবাইলে খেলা দেখাটা পসিবল নয়, তাদের জন্য আমরা কিন্তু বিনামূল্যে ম্যাচ দেখার ব্যবস্থা করে দেব। তবে তার জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে তা হলো এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আগামীতে সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বিনামূল্যে দেখার পাশাপাশি তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা আর দেরি না করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, ম্যাচ চালু হওয়ার পর তোমরা এই ভিডিওর পিন কমেন্ট চেক করলেই তোমরা কিন্তু সেই পিন কমেন্ট থেকেই ম্যাচ দেখার ব্যবস্থা পেয়ে যাবে। তো এই ছিল মোবাইলের মাধ্যমে আইএসএলের ম্যাচ দেখার পদ্ধতি। তবে মোবাইলের মাধ্যমে ম্যাচ দেখার বিষয় ঘোষণা হলেও টিভিতে কোন চ্যানেলে দেখানো হবে তা কিন্তু এখনও অনেকের কাছেই পরিষ্কার নয়। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে দিই, টিভিতে সনি স্পোর্টসের চ্যানেলে খেলা দেখানো হবে। তবে এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে দাদা, সনি স্পোর্টসের তো অনেক চ্যানেল আছে, সেক্ষেত্রে সনি স্পোর্টসের কোন চ্যানেলে খেলা দেখানো হবে? তো এই বিষয়েও তোমাদের জানিয়ে রাখি, সনি স্পোর্টস 10-2 নামক যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে আইএসএলের ম্যাচগুলো দেখানো হবে। তো এই ছিল টিভিতে লাইভ টেলিকাস্টের বিষয়। তবে এবার সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে তা হলো বাংলা কমেন্ট্রিতে কোথায় খেলা দেখানো হবে। কারণ আমরা যেহেতু বাঙালি, সেহেতু বাংলা কমেন্ট্রিতে খেলা দেখতে কিন্তু আমরা বেশি ভালোবাসি, যার ফলে অধিকাংশ আইএসএল সমর্থকদের মনের মধ্যে প্রশ্ন, বাংলা ভাষাতে কিভাবে আইএসএলের ম্যাচ দেখব। তো এই বিষয়েও তোমাদের জানিয়ে দিই, মোবাইলের ফ্যানকোড অ্যাপে খুব সম্ভবত ভাষা সিলেক্ট করার অপশান থাকবে, আর যদি ভাষা সিলেক্ট করার অপশান থাকে তাহলে কিন্তু ওখান থেকেই তোমরা বাংলা ভাষা পেয়ে যাবে। আর টিভিতে বাংলা ভাষাতে খেলা দেখানো হবে সনি স্পোর্টস 10-2 চ্যানেলে। যদিও বা এই বিষয়টা এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে ঘোষণা হয়নি, তবে যতদূর আপডেট সনি স্পোর্টস 10-2 চ্যানেলেই বাংলা ভাষাতে আইএসএলের ম্যাচগুলো দেখানো হবে। তো এই ছিল এই মৌসুমের আইএসএলের লাইভ টেলিকাস্টের বিষয়ে সমস্ত আপডেট। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএলের প্রাইজ মানি নিয়ে। তোমরা গত মরশুম পর্যন্ত দেখে এসেছি আইএসএলের চ্যাম্পিয়ন দল তারা পুরস্কার হিসাবে পেত 6 কোটি টাকা, লিগ শিল্ড উইনার টিম পেত 3.5 কোটি টাকা, রানার্স আপ দল পেত 3 কোটি টাকা এবং থার্ড এবং ফোর্থ প্লেসের দল পেত 1.5 কোটি টাকা করে। সেক্ষেত্রে আবার প্রশ্ন হচ্ছে, এই মরশুমের লিগেও কি সেম প্রাইজ মানি থাকছে? তো দেখো, আমরা সকলেই জানি এই মরশুমের আইএসএলের বাজেটটা কিন্তু খুবই কম, যার কারণে এই মরশুমের প্রাইজ মানিও কিন্তু বেশ খানিকটা কমিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সকলেই জানি এই মরশুমের আইএসএলে কোনো সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ থাকছে না, অর্থাৎ লিগ টেবিলের টপ টিমকেই কিন্তু চ্যাম্পিয়ন দল হিসাবে ঘোষণা করা হবে, যার ফলে এই সিজনে শিল্ড চ্যাম্পিয়ন দল হিসাবে কোনো পার্টিকুলার প্রাইজ মানি কিন্তু থাকছে না। সেক্ষেত্রে এই মরশুমে শুধুমাত্র চ্যাম্পিয়ন দলকেই প্রাইজ দেওয়া হবে, আর সেই চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি রাখা হয়েছে মাত্র 1,25,00,000 টাকা এবং রানার্স আপ দলের প্রাইজ মানি রাখা হয়েছে অনলি 75 লক্ষ টাকা। অর্থাৎ বলাই যায় অন্যান্য বছরগুলোর তুলনায় এই বছরের প্রাইজ মানি কিন্তু প্রচুর কম রাখা হয়েছে, যেখানে এই মৌসুমে আইএসএলের জন্য প্রতিটা দলকে ফেডারেশনের কাছে আনুমানিক 2 কোটি টাকার কাছাকাছি দিতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই মৌসুমের লিগের চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি রাখা হয়েছে মাত্র 1,25,00,000 টাকা। তো সত্যিই আমাদের মহান প্রেসিডেন্টের বদান্যতায় আমাদের ভারতীয় ফুটবলের হাল যে কতটা শোচনীয় হয়ে গেল তা কিন্তু আরও একবার স্পষ্ট। তবে এখানেই কিন্তু শেষ নয়। গতকাল যে লেটেস্ট আপডেটটা প্রকাশ্যে এসেছে তা হলো এই মরশুম থেকেই লিগে কিন্তু রেলিগেশন রুলসটা চালু হচ্ছে, অর্থাৎ এই মরশুম থেকে যে দল লিগ টেবিলের শেষ স্থানে শেষ করবে সেই দল কিন্তু রেলিগেটেড হয়ে চলে যাবে আই লিগে, অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল লিগে। আর লিগের চ্যাম্পিয়ন দল তারা কোয়ালিফাই করবে ACL 2 এর বাছাই পর্বের রাউন্ডে।
যেখানে এর আগে আইএসএল থেকে স্পট পাওয়া যেত সরাসরি ACL2 এর গ্রুপ পর্বে, সেখানে দাঁড়িয়ে এই মরশুমের লিগ চ্যাম্পিয়ন দল তারা জায়গা পাবে ACL2 এর কোয়ালিফায়ার রাউন্ডে। আর তার মূল কারণ হচ্ছে এই মরশুমের লিগ দেরিতে অনুষ্ঠিত হওয়ার জন্য AFCর গাইডলাইনের নিয়ম অনুযায়ী কম সংখ্যক ম্যাচ খেলানোর জন্য। তো আমাদের মহান প্রেসিডেন্টের কারণে লিগ চালু হওয়ার বিষয়ে বেশ জটিল পরিস্থিতির কারণে আইএসএলের বেশিরভাগ দলগুলি তারা কিন্তু সঠিকভাবে নিজেদের দল গঠন করতে পারেনি, যার কারণে এই মরশুমের লিগটা কিন্তু কোনো মতনভাবে অনুষ্ঠিত হচ্ছে। আর এর খেসারতটাই কিন্তু এবার গুনতে হবে লিগ টেবিলের শেষের স্থান অধিকারকারী দলকে। এছাড়াও কল্যাণবাবুর বদান্যতায় ACL2 এর ডিরেক্ট স্লটটাও কিন্তু হাতছাড়া হয়ে গেছে। তো সত্যি আমাদের ভারতীয় ফুটবলকে যে কল্যাণবাবু তিনি নিজে দায়িত্ব নিয়ে খাদের কিনারাতে নিয়ে এসেছেন তা কিন্তু আর বলার কোনোরকম অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে যত শীঘ্রই সম্ভব ভারতীয় ফুটবল থেকে এই অকল্যাণের বিদায় না ঘটলে আগামীতে আমাদের ভারতীয় ফুটবলের হাল যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা কিন্তু একমাত্র ওপরালাই জানেন। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম ইস্টবেঙ্গল দলের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার নাওরেম মহেশ সিং এবং কেভিন সিভিলে এরা দুজনই বর্তমানে গুরুতর চোটের কবলে রয়েছে, যার কারণে ইস্টবেঙ্গলের শুরুর দিকের বেশ কিছু ম্যাচে এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারের সার্ভিস কিন্তু পাবে না কোচ অস্কার ব্রুজন। তো এর মাঝেই যেমনটা জানা গেছে কেভিন সিভিলে তিনি তার চোট নিয়েই তিনি স্পেনে ফিরে গেছেন বেটার মেডিকেল ট্রিটমেন্টের জন্য। এর পাশাপাশি আরও যেমনটা খবর নাওরেম মহেশ সিং সেও কিন্তু দ্রুত রিকভারি করছে। তবে এদের দুজনের পাশাপাশি ইস্টবেঙ্গলের শেষ অনুশীলন ম্যাচে মাথায় চোট পেয়েছিল ইস্টবেঙ্গল দলের ভারতীয় ডিফেন্ডার মোহাম্মদ রাকিব। তো এই রাকিবের বিষয়ে বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেট জানা গেছে তা হলো গতকাল মাথায় ব্যান্ডেজ বেঁধেই অনুশীলনে নেমেছে রাকিব, কারণ লিগ শুরু হওয়ার শেষ মুহূর্তে এসে কেভিনের ছিটকে যাওয়াতে দলের ডিফেন্স লাইনকে সামলাতে বেশ সমস্যার মুখে কিন্তু পড়তে হচ্ছে কোচ অস্কার ব্রুজনকে। আর সেই কারণেই দলকে এই কঠিন সময়ে ভরসা দেওয়ার জন্য মোহাম্মদ রাকিব সে কিন্তু তার চোটকে উপেক্ষা করেই মাথায় ব্যান্ডেজ বেঁধেই সে কিন্তু অনুশীলনে নেমে পড়েছে দলকে সাহায্য করতে। তবে যতদূর খবর ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে হয়তো রাকিবকে মাঠে নাও নামাতে পারেন কোচ অস্কার ব্রুজন। সেক্ষেত্রে লিগের শুরুর ম্যাচে দলের দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডারকে ছাড়া কেমনভাবে দলের ডিফেন্স লাইনকে সাজান কোচ অস্কার ব্রুজন সেই দিকেই কিন্তু আমাদের এখন নজর থাকবে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ডিমিত্রির বিষয় নিয়ে। তো তোমরা সকলেই জানো মোহনবাগান দলের নতুন কোচ তথা সার্জিও লোবেরার অত্যন্ত পছন্দের ছাত্র হুগো বোমোস। কোচ সার্জিও লোবেরার অধীনে ভারতীয় ক্লাব ফুটবলের প্রায় সমস্ত দলেই খেলেছেন এই তারকা মিডফিল্ডার। এফসি গোয়া থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসি দলে কোচ সার্জিও লোবেরার মিডফিল্ডের অন্যতম প্রধান ভরসাযোগ্য প্লেয়ার ছিলেন এই হুগো বোমোস। তবে এই মৌসুমে মোহনবাগান দলের মিডফিল্ডকে সামাল দেওয়ার জন্য হুগো বোমোসের সার্ভিস কিন্তু পাবে না কোচ সার্জিও লোবেরা, যার কারণে এই হুগো বোমোসের অভাবকে মেটানোর জন্য কোচ সার্জিও লোবেরা তিনি তার গেম প্ল্যানিংয়ে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি সেই ডিমিত্রি পেট্রাটসকে ব্যবহার করার পরিকল্পনা করেছেন। সেক্ষেত্রে বলাই যায় যে ডিমিত্রি পেট্রাটস গত মরশুমে কোচ হোসে মলিনার গেম প্ল্যানিংয়ের অঙ্গ ছিলেন না, সেই ডিমিত্রি পেট্রাটস তিনি কিন্তু এবার কোচ সার্জিও লোবেরার গেম প্ল্যানিংয়ের প্রধান প্লেয়ার হিসাবে স্বীকৃতি পেতে চলেছে। সেক্ষেত্রে কোচ সার্জিও লোবেরার ভরসা জোগাতে এবং মোহনবাগান সমর্থকদের সেই পুরনো ডিমির ঝলক দেখাতে ডিমিত্রি পেট্রাটস কতটা প্রস্তুত সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষায় রয়েছে আপামর সবুজ মেরুন জনতা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কোচ সার্জিও লোবেরার নেতৃত্বে ডিমিত্রি পেট্রাটস সে কি পারবে নিজেকে নতুন রূপে কামব্যাক করাতে? তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। সো এবার লাস্ট আপডেটটা আজকের মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ নিয়ে। তো তোমরা সকলেই জানো আজ বিকাল 5টা থেকে মোহনবাগান দল মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে নিজেদের হোম গ্রাউন্ডে। যে কেরালা ব্লাস্টার এফসি তারা এই মৌসুমে একেবারেই অগোছালোভাবে লিগে খেলতে নামছে তাদের দলের সেরা বিদেশি প্লেয়ারদের দল ছাড়াতে, যার কারণে দলের নতুন সমস্ত বিদেশি প্লেয়ারদের নিয়ে নতুন রূপে ফেরার আশায় রয়েছে কেরালা ব্লাস্টার। তবে মোহনবাগানের বিরুদ্ধে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগেই একটা বড় দুঃসংবাদ কিন্তু বেরিয়ে এসেছে কেরালা ব্লাস্টার এফসি সমর্থকদের জন্য। তবে এবার সেই দুঃসংবাদটা মোহনবাগানের জন্য বেশ খানিকটা অ্যাডভান্টেজ হতে চলেছে। তো যেমনটা জানা গেছে কেরালা ব্লাস্টার এফসি দলের ডিফেন্সের গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার তথা কেরালা ব্লাস্টার এফসি দলের 30 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক সন্দীপ সিং সে কিন্তু আজকের ম্যাচের জন্য সাসপেন্ড থাকতে চলেছে। আর তার কারণ হচ্ছে সুপার কাপের শেষ ম্যাচে সন্দীপ সে কিন্তু লাল কার্ড দেখেছিল। সেক্ষেত্রে সন্দীপের অনুপস্থিতিতে দলের রাইট ব্যাক পজিশনে কোন প্লেয়ারকে ব্যবহার করেন কেরালা ব্লাস্টার এফসির হেড কোচ ডেভিড কাটালা সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। আর এই কেরালা ব্লাস্টার এফসি দলের রাইট ব্যাক পজিশনের প্রধান প্লেয়ার ছিটকে যাওয়াতে যে মোহনবাগানের জন্য বেশ খানিকটা অ্যাডভান্টেজ হয়ে গেল তা কিন্তু বলাই যায়। তো যাই হোক, এবার যদি দেখে নেওয়া যায় আজকের ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে,
সেক্ষেত্রে সর্বপ্রথম কেরালা ব্লাস্টার এফসির প্লেইং 11 নিয়ে আলোচনা করলে ডেভিড কাটালা তিনি কিন্তু তার দলকে 4-2-3-1 এই ফরমেশনে সাজাতে চলেছেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে সচিন সুরেশকে। দলের 4 ডিফেন্সের মধ্যে 2 সাইড ব্যাক পজিশনে থাকবে নওচা সিং এবং আইবান বাট হলিং, আর দলের জোড়া সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে ওমার বাওয়ার সাথে বিকাশি আমনাম অথবা হর্মিপমকে। দলের 2 মিডফিল্ড পজিশনে দেখা যাবে মাতিসা হার্নান্ডেজের সাথে রাউলিন বর্জেস অথবা ভিমিন মহানানকে। আপফ্রন্টের 2 উইংয়ে খেলবে নিহাল সুদেশের সাথে করু সিং, আর দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাতে দেখা যাবে মার্লন রসকে, এবং দলের স্ট্রাইকার পজিশনে খেলবে কেরালা ব্লাস্টার এফসির বিদেশি স্ট্রাইকার ভিক্টর বার্থোলোমিউ। তো এইরকমই কিন্তু একটা ব্যালেন্সড প্লেইং 11 প্রথমে নামাতে পারে কেরালা ব্লাস্টার এফসি। তবে যদি পরবর্তীতে ফুল অ্যাটাকিং মোডে যেতে চাই কেরালা ব্লাস্টার এফসির হেড কোচ, সেক্ষেত্রে এই একই প্লেইং 11-এর ডিফেন্স লাইন সেম রেখে মিডফিল্ড পজিশনে হার্নান্ডেজের পরিবর্তে রাউলিনের সাথে ভিভিনকে জুড়ে দিয়ে লেফট উইং পজিশনে নিহাল সুদেশের জায়গায় কেরালা ব্লাস্টার এফসি দলের বিদেশি লেফট উইঙ্গার কেভিন ইয়োককে প্লেইং 11-এ নিয়ে আসতে পারেন। তবে প্রথম লাইন আপ নিয়েই দল ঘোষণা করার সম্ভাবনাটা কিন্তু প্রবল কেরালা ব্লাস্টার এফসির। তো এবার যদি মোহনবাগানের প্লেইং 11 নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে কোচ সার্জিও লোবেরা তিনিও কিন্তু 4-2-3-1 এই ফরমেশনেই দল সাজাতে চলেছেন, যেখানে গোলকিপার পজিশনে থাকবে বিশাল কায়েত। দলের 4 ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, আমায় রানাওয়াডে অথবা তেকচাম অভিষেক সিং, অ্যালবার্টো রড্রিগেজ এবং মেহতাব সিংকে। দলের জোড়া মিডফিল্ডার হিসেবে দেখা যাবে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা অথবা দীপক টাংরিকে। আপফ্রন্টের 2 উইংয়ে এখানে রাখা হয়েছে রবসন রবিনোর সাথে মনবীর সিংকে, আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবে ডিমিত্রি পেট্রাটস, এবং স্ট্রাইকার পজিশনে শুরু করবে জেমি ম্যাকলারেন। সো এইরকমই প্লেইং 11 নিয়ে শুরু করতে পারেন কোচ সার্জিও লোবেরা। তবে পরবর্তীতে এই একই প্লেইং 11-এ লেফট উইংয়ে লিস্টন গোলাসোকে এনে আপফ্রন্টে জেমি ম্যাকলারেনের সাথে জেসন কামিন্সকে জুড়ে জোড়া ফলা হিসাবেও কিন্তু ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে আবার কিন্তু মিডফিল্ড থেকে অনিরুদ্ধ থাপাকে স্যাক্রিফাইস করতে হবে। তবে আবার এইরকম লাইন আপ অল আউট অ্যাটাকের ক্ষেত্রে কার্যকর হবে। সেক্ষেত্রে প্রথম লাইন আপ নিয়েই দল নামাতে দেখা যেতে পারে কোচ সার্জিও লোবেরাকে। তো বন্ধুরা, তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগান দলের প্লেইং 11 কী হতে পারে এবং এই ম্যাচের ফলাফল কী হতে পারে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।